পারমাণবিক ভর ধাতুর ক্ষেত্রে একটা পরমাণু একটা অণু হিসেবে কাজ করছে, তাহলে পারমাণবিক ভর যখন দিয়ে দিয়েছে তার মানে কি তার মধ্যে তোর অ্যাভোগাড্রো নম্বর পরমাণু রয়েছে বলতে পারি। তাহলে আমরা এরকম বলতে পারি m কি বল, m গ্রাম মেটাল নাম্বার অফ অ্যাটমস ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো নম্বর n। অসুবিধা আছে? তাহলে আমি কত গ্রাম দিয়েছি, x গ্রাম দিয়েছে, তাহলে আমি বলতে পারি x গ্রাম ধাতুতে পরমাণু সংখ্যা কত হবে, n বাই m ইনটু x। একের জন্য কি হবে, n বাই m হবে। তো 1 গ্রাম মানে কি, আলটিমেটলি দেখ m গ্রাম ধাতুতে পরমাণুর সংখ্যা n টি আছে, তাহলে 1 গ্রামে থাকবে কত হবে বল, n বাই m থাকবে। কোন অসুবিধা আছে? থাকলে বল, শিওর? তাহলে আলটিমেটলি সেখান থেকে আমি কি পাবো, তোর ওই x গ্রামের মধ্যে থাকবে কত, n বাই m ইনটু x। কোনো সমস্যা নেই তো? এবার লক্ষ্য করে দেখ ইকুয়াল টু কত হচ্ছে, nx বাই m হচ্ছে। তো কোনো সমস্যা থাকে বল আমাকে, নেই তো? এইবার তাহলে এতগুলো পরমাণু কতটার মধ্যে, আমার x এর মধ্যে এতটা পরমাণু রয়েছে nx বাই m। ওকে, এবার হলো ঘটনা কি, আমার হলো কি তোর বের করতে হবে কতর মধ্যে বল, আমাকে বের করতে হবে এই এতগুলো পরমাণু কতগুলো ইউনিট সেল গঠন করছে, সেটাই তো হলো ঘটনা। ইয়েস অর নো? বিসিসি ক্রিস্টাল তৈরি করতে গেলে দুখানা লাগে অ্যাটম, একটা ইউনিট সেল তৈরি করতে গেলে, তাহলে এতগুলো তৈরি করতে লাগবে কত, therefore নাম্বার অফ কি বল ইউনিট সেল ইজ ইকুয়াল টু কি হবে, nx বাই m ইনটু কি z। হ্যাঁ কি না? দুটো পরমাণু থাকলে কটা হবে, একটা। এতগুলো পরমাণুর জন্য কি বাই 2 বা z দিয়ে ভাগ করতে হবে, ইজ ইকুয়াল টু কত হচ্ছে mx, এটা কি ছিল সরি n হবে, এটা nx বাই m ইনটু কত 2। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না, কোনো অসুবিধা আছে? যদি সেটা কি হতো সিম্পল কিউবিক হতো, এক দিয়ে ভাগ করতাম, যে যতগুলো পরমাণু ততগুলো ইউনিট সেল হবে। যদি এফসিসি হতো z is equal to 4, মানে পরমাণু সংখ্যা যত তার, মানে একটা পরমাণু চারটে পরমাণু তৈরি করছে একটা ইউনিট সেল, যতগুলো পরমাণু আছে তাকে 4 দিয়ে ভাগ করলে ইউনিট সেল নাম্বার পেয়ে যেতাম। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? তুই ধর 10খানা ডিম নিয়ে এসেছিস, তুই বলি পার হেড দুটো করে ডিম খায়, তাহলে কতজন লোক আছে, ডিভাইডেড বাই 2। সেক্ষেত্রে তার পরমাণু সংখ্যা আছে nx বাই m। ইয়েস অর নো? তাহলে কতগুলো ইউনিট সেল থাকবে, কারণ একটা ইউনিট সেল তৈরি করতে গেলে বিসিসি লাগে দুটো পরমাণু, তাহলে এতগুলো পরমাণু কতগুলো ইউনিট সেল তৈরি করে, ডিভাইডেড বাই 2, মানে z দিয়ে ডিভাইড করতে হবে। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? আমি সংখ্যা দিয়ে দিলাম, এমনি দিলাম বোঝানোর জন্য, সংখ্যা দিয়েও দিতে পারে তোকে। তার তোকে বললো যে সোডিয়ামের ক্ষেত্রে বললাম, তো সোডিয়ামের বললো পারমাণবিক ভর n is equal to 23। বললো সে সিম্পল কিউবিক, বলছি সে কি হচ্ছে সিম্পল কিউবিক ধর ইউনিট সেল তৈরি করে। কেমন তৈরি করছে, সিম্পল কিউবিক। বললো এর 2.3 গ্রামে কতগুলো ইউনিট সেল আছে, তাহলে আগে পরমাণু বের করতে হবে কতগুলো, তাহলে আমার 23 গ্রাম মানে তার পারমাণবিক ভর 23 গ্রামে থাকে কত, 6.023 into 10 to the power 23, এতগুলো পরমাণু থাকে। তাহলে therefore তার 2.3 গ্রামে থাকবে কত, 6.023 into 10 to the power 23 ডিভাইডেড বাই কত বল, 23 into 2.3। হ্যাঁ কি না, একের জন্য ডিভাইডেড বাই 23 আমি একটার করিনি, 2.3 এর জন্য into 2.3, এতগুলো পরমাণু। এবার সিম্পল কিউবিক একটা পরমাণু একটা ইউনিট সেল তৈরি করে, তাহলে যা পরমাণু সংখ্যা তাই হবে ইউনিট সেলের সংখ্যা, ডিভাইডেড বাই z এক দিয়ে ভাগ করতে হবে। তো বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? তাহলে আলটিমেটলি কোনো একটা কাউর যদি তোকে পরমাণু মানে ইউনিট সেল নাম্বার বের করতে হয়, সবার আগে কি থাকবে বল, অ্যাভোগাড্রো নাম্বার ইনটু ভর বাই কি আণবিক ভর ডিভাইডেড বাই z। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? এবার যদি তোকে বলা হয় পারমাণবিক ভরের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে লক্ষ্য করে দেখ সেক্ষেত্রে দুখানে সেম হবে m আর x। 23 গ্রামে তোকে বললো, 23 বাই 23 কেটে যাবে, তো থাকবে কত n বাই z। বুঝতে পারলাম? সিম্পল কিউবিক হলে z1, বিসিসি হলে z2, আর এইচসিসি হলে z4, মানে তোর নির্দিষ্ট পরিমাণে যতগুলো পরমাণু থাকবে, যদি বিসিসি ইউনিট সেল করে তার অর্ধেক কি করবে ইউনিট সেল থাকবে। যদি সিম্পল কিউবিক হয় যতগুলো পরমাণু ততগুলো ইউনিট সেল থাকবে, আর যদি এফসিসি যতগুলো পরমাণু তার
1/4 ইউনিট সেল তৈরি হবে। বোঝা গেছে? কোনো অসুবিধা আছে থাকলে বল, নেই তো? মুছে দিলাম এটা আমি। লোকটা তুই আসলি না কেন পড়তে? বাড়ির সামনে অনলাইন ক্লাস করার কি আছে ভাই? সেদিকে পায়ের অনলাইন ক্লাস করছিস বাড়ির সামনে, এখান থেকে ঢুকে নি। মুছে দেবো? এটা হলো 2.3 এটার ক্ষেত্রে। বুঝতে পারলি তো বললাম কি? কোনো সমস্যা আছে? এভরিথিং ভয়েড স্পেসটা করা হয়ে গেলে মোটামুটি আমাদের রবিবার পড়া আছে তো, তাই তো? তোদের কম্পিউটার ক্লাস নেই তো? পড়ার সময় শেষ। ছাড়ে কখন স্যার? 4:30 আগেই ছেড়ে যেতে হয়, মানে তুই তোদের আমি যদি আগে পড়াই তুই ওখান থেকে এখানে চলে বাড়ি যাবি না, তাই তো? ও তাহলে তোরা 5টা আসতে পারবি এখানে? 5টার সময় ক্লাস করবো। এখন কম্পিউটার অনলাইন হয়ে গেছে? কম্পিউটারের থিওরি ক্লাসটা অনলাইনেই হয়, ও প্র্যাকটিক্যালটা ওখানে গিয়ে হয়। ভেরি গুড। বলে বলি মুছে দেবো এটা। শরীর ঠান্ডা আছে, করতে আসিনি, অনলাইনে ক্লাস করছি। সৌমদি সবচেয়ে দূরে থাকে, সৌমদি, তারপর পৌলমি, তারপরে তুই। আমি তো এটা দিয়ে কাছে। ঠিক আছে। তোদের ওই দুই ইয়ে কই গেল? শ্রেয়া স্নেহা কই গেল? দুইজন একটাও তো নেই মনে হয়, তাই না? না একটাও নাই। সৌমদি, বৃতজিৎ, ঈশিকা, সৌমদি, পরখ, তাই তো? লোকনাথ কই? লোকনাথ কই? লোকনাথ নাই। লোকনাথ কে দেখ বলি একটুখানি, হ্যাঁ? কোনো অসুবিধা আছে? মুছে দেবো আমি এটা। দেখ এবার পরেরটা বলি, শোন। ইম্পর্টেন্ট জিনিস, এই যে এইটা প্রুফটা পরীক্ষায় আসবে, যদি না আসে এখান থেকে অঙ্ক করতে হবে, মানে এই যে প্রুফটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা কি? একক কোষ যেটা আছে, একক কোষের তোর ওই বা ঘনত্ব, তার সাথে তার বা এজ লেন্থ, এবং কি হচ্ছে তার জেড নাম্বার অফ পরমাণু কতগুলো থাকবে, মানে নাম্বার অফ একটা ইউনিট সেল গঠন করতে কতগুলো অ্যাটমস লাগবে, সেগুলো সব করব। কি করে করব লক্ষ্য কর, আমাদের সিলেবাসে আমরা কি বলেছি, কিউবিক ইউনিট সেলই থাকবে। তো আমি এটা বলকে বলি, শোন, যখন তোর এক ইউনিট সেলগুলো কিউবিক হচ্ছে, সেটা যদি পর পর গঠন করে, আমি আগের দিন বলেছিলাম ইউনিট সেলের শেপ যেমন হবে ক্রিস্টাল ল্যাটিসের শেপটাও কি হবে, একদম এক্সাক্ট তাই হবে। তাহলে ইউনিট সেল যদি অসংখ্য যুক্ত হয়, ইউনিট সেলের ঘনত্ব যা হবে, কিউবিক ল্যাটিসের ঘনত্ব কি হবে, সেম হবে তো? তুই যদি ধর সেম একটা ক্যাডবেরি কিউব দিয়ে ধর একটা বিশাল বড় ক্যাডবেরি কিউব তৈরি করলি, তাহলে একটা ক্যাডবেরি কিউবের ঘনত্ব যা থাকবে, ওই পুরো ক্যাডবেরি কিউবের ঘনত্ব সেম থাকবে তো, হ্যাঁ কি না? কারণ তার ঘনত্ব মানে কি হয়, ভর বাই আয়তন, তার ভর আয়তন তো সব ক্ষেত্রে সেম, ঘনত্ব সেম। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? জল ধর তুই ছোট্ট কন্টেনার নিলি, বড় কন্টেনার নিলি, সেম জল থাকবে, ঘনত্ব সেম থাকবে। তাহলে আমার ইউনিট সেল থেকে যখন ক্রিস্টাল ল্যাটিস পুরোটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে ইউনিট সেলের একটার যা ঘনত্ব হবে, পুরো ক্রিস্টাল ল্যাটিসের ঘনত্ব তাই হবে। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? অসুবিধা নেই, সেটাই আমরা বের করবো, আমরা যে ক্রিস্টাল ল্যাটিসের ডেনসিটি এবং তার কি হচ্ছে এজ লেন্থের সঙ্গে কি রকম রিলেশনশিপ আছে। ধরলাম আমার একটা কিউবিক, ধরলাম আমি কি না ধরি ঘনকার, ঘনকার একক কোষের ঘনকাকার, ঠিক আছে? ঘনকার একক কোষের কি হচ্ছে তোর বাহু দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এ একক, এজ লেন্থ, তাই তো? এজ লেন্থ অফ আ কিউবিক ইউনিট সেল
ইজ ইকুয়াল টু এ। কোনো অসুবিধা আছে? পরে টুকবি, সেটা হতে পারে বডি সেন্টিক, হতে পারে তোর এরিয়া, হতে পারে তোর ওই ফেস সেক্টর, হতে পারে বা সিম্পল হতে পারে, কিন্তু কিউবিক একক কোষ, তার এজ লেন্থ কত? এ। কোনো অসুবিধা নেই, থাকলে বল। শিওর? দেয়ারফোর ভালো করে শোন, অ্যাটমিক মাস, কি বললাম? অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট অফ দ্য মেটালই করলাম, মেটাল লেন্থটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? ইকুয়াল টু ক্যাপিটাল এম ধরলাম। ধাতব মৌলটির, কারণ ধাতু দিয়ে করছি আমরা প্রথমে, পরে আমরা কোনো আয়নীয় যৌগের ক্ষেত্রে ধাতুগুলোর প্রত্যেকটা ক্রিস্টাল শেপ হবে একটা, সেটা আমি ধরলাম যে অ্যাটমিক মাস অফ দ্য মেটাল বা ধাতব মৌলটির, ধাতব মৌলটির কি পরমাণুর ভর, তাই তো? পারমাণবিক ভর, পারমাণবিক ভর কত ধরলাম আমরা? ইকুয়াল টু এম ধরলাম। কোনো সমস্যা নেই, বাংলায় লিখে দিলে হবে। তাহলে একটা কথা বল, একটা কিউবের ভলিউম কত হয়? এ কিউব হয় তো। তাহলে আলটিমেটলি যদি তোর ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য এ হয়, দেয়ারফোর ভলিউম ইজ ইকুয়াল টু কি হবে? ভলিউম ইজ ইকুয়াল টু এ কিউব সেন্টিমিটার কিউব ধরলাম, এটা একক না ধরে সেন্টিমিটার ধরলাম, ওকে? এ সেন্টিমিটার, তাহলে কি হবে এটা? এ কিউব সেন্টিমিটার হবে। কোনো অসুবিধা আছে? থাকলে বল। শিওর? এবার ভালো করে বল দেখি আমাকে। দেয়ারফোর আমরা বলতে পারি যে ধাতুটির মৌলটির পারমাণবিক ভর এম। এম মানে কি? তার মানে আমি বলতে পারি অ্যাভোগাড্রো সংখ্যক যে পরমাণু, তার ভরই হবে এম। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তাহলে 16 গ্রাম অক্সিজেনের মধ্যে কতগুলো অক্সিজেন পরমাণু থাকে? 6.023 into 10 to the power 23। তাহলে আমি অন্যভাবে বলতে পারি কোন মৌলের অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভরই হয় তার পারমাণবিক ভরের সঙ্গে সমান, হ্যাঁ কি না? তাহলে আমি এরকম ভাবে বলতে পারি, লক্ষ্য করে দেখো যে দেয়ারফোর, ঠিক আছে, n মাস অফ, বাড়ি লিখছি n, n এর সংখ্যক, n মানে অ্যাভোগাড্রো সংখ্যক, হ্যাঁ, n সংখ্যক ওই মৌলের পরমাণুর ভর ইজ ইকুয়াল টু m। লিখতে পারি কি পারি না? তাহলে একটি ওই মৌলের পরমাণুর ভর কত হবে? m/n হবে। কোনো অসুবিধা নেই? শিওর? দেয়ারফোর এদিকে তাকা, একক কোষের ঘনত্ব বা কি বলতে পারি ডেনসিটি ইজ ইকুয়াল টু কি হয় রে? ঘনত্ব সমান সমান কি হয়? ঘনত্ব সূত্র কি? ভর। তাহলে একক কোষের ঘনত্ব মানে একক কোষের ভর বা একক কোষের কি হবে? লিখতে পারি একক কোষের ভর বাই একক কোষের কি বল আয়তন, মানে কি হবে এটা বল? মাস অফ অ্যান ইউনিট সেল, হ্যাঁ কি না ভাই, ভলিউম অফ অ্যান ইউনিট সেল। লিখতে পারি কি পারি না? কোনো অসুবিধা আছে? এবার একটা কথা বলি শোন, একক কোষের ভর মানে কি? আমার তো একক কোষটা তো ইমাজিনারি, ওর মধ্যে যতগুলো কণা থাকবে সেই কণার ভরই হবে একক কোষের ভর, হ্যাঁ কি না? তাহলে আমি কি ধরেছি ধর, দেখ ভালো করে শোন, আমি একটি পরমাণুর ভর কি আছে? m/n। তাহলে একক কোষের মধ্যে ধরলাম z খানা পরমাণু আছে, তাহলে z খানা পরমাণুর যা ভর হবে সেটাই হবে কি হবে? একক কোষের ভর। তাহলে আলটিমেটলি একক কোষের ভর হবে কি? z ইনটু m/n হবে, হবে কি হবে না? বাই একক কোষের আয়তন কি হবে? a কিউব হবে। আর এটাকে ডেনসিটিটাকে রো ধরলাম, তাহলে বা রো ইজ ইকুয়াল টু কি হবে? zm বাই n a কিউব। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? কোনো অসুবিধা আছে? শিওর? যেখানে রোটা কি হচ্ছে? ডেনসিটি, আর জেডটা কি হচ্ছে? জেড ইজ ইকুয়াল টু কি বল? একক কোষের কণা সংখ্যা, তাই তো? বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না?
যখন তোর বিসিসি হবে তখন z is equal to 2, সিম্পল হলে z is equal to 1, আর ইসিসি হলে এফসিসি হলে z is equal to কত 4। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? কোনো অসুবিধা আছে কারোর? কিচ্ছু না, দেখ এই ফর্ম এটা প্রুফ করতে দেয় 3 নম্বর দেয় তোদের। বুঝতে পারলাম? হ্যাঁ কি না? তাহলে কি করবি দেখ, প্রথমে বললাম যে আমাদের যদি তাহলে কিসের মধ্যে সম্পর্ক, ডেনসিটি, তাই তো এজ লেন্থ আর হলো গিয়ে তোর তার কণা সংখ্যা আর পারমাণবিক ভরের মধ্যে সম্পর্ক যদি বের করতে দেয়, তাহলে আমি কি করে নিলাম, ধরলাম দেখ একক কোষের বাহু দৈর্ঘ্য ধরলাম, তাহলে একক কোষের আয়তন কি হবে বল, a কিউ সেন্টিমিটার কিউব হলো। এবার ধরে নিলাম যে এক মানে যে মৌলটা নিয়ে কাজ করছে তার পারমাণবিক ভর ক্যাপিটাল এম ধরলাম, অসুবিধা নেই তো? তাহলে আমার কি করতে হবে, আমার যদি একক কোষের ঘনত্ব বের করতে হয় তাহলে একক কোষের আয়তন বের করতে, সরি একক কোষের আয়তন যেটা আমি পেয়ে গেছি, আর লাগবে একক কোষের ভর। একক কোষের ভর মানে কি, একক কোষ তো ইমাজিনারি হয়, ওর তো কোনোদিন ভর করতে পারবি না, কিন্তু ওর মধ্যে যতগুলো কণা থাকবে সেই কণাটার ভরই হবে একক কোষের ভর। বুঝতে পারলি কি বুঝতে পারলি? কারণ কণাগুলোকে তুই একটা ইমাজিনারি লাইন দিয়ে জয়েন করলি, একটা শেপ পাচ্ছিস, তাহলে আমার একটা কণার ভর বের করতে গেলে কি এখান থেকে বের করতে পারবো। পারমাণবিক ভর যদি m হয় মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক n সংখ্যক ওই মৌলের পরমাণুর ভর হবে m, তাহলে একটার ভর কত হবে m/n। বুঝতে পারলাম কি বুঝতে পারলে? তাহলে আলটিমেটলি ঘনত্ব একক কোষের ডেনসিটি যদি রো হয় মানে কি একক কোষের ভর বাই আয়তন। ভর মানে কি একক কোষ যতগুলো কণা থাকবে তার ভর, ধরলাম z খানে কণা আছে তাহলে একটার ভর কত m/n, z টার ভর কত z * m/n বাই একক কোষের আয়তন কত a কিউব, কিউবিক সেল তো, তাহলে therefore rho is equal to zm/na কিউব। বোঝা গেল কি বোঝা গেল না? এটা কি অ্যাভোগাড্রো সংখ্যা, তাই তো? n is equal to কি বললাম, অ্যাভোগাড্রো নাম্বার। কোনো অসুবিধা আছে বল, থাকলে বল। শিওর? এই বুঝতে পেরেছিস সৌম্যদীপ? সৌম্যদীপ হ্যাঁ দাদা। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সৌম্যদীপ, ইশিকা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আর লোকনাথ কোথায়? লোকনাথকে দেখছি না। সৌম্যদীপের দুখানা রয়েছে তো দেখছি। ঋতজিৎ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ঋতজিৎ আগের দিন ক্লাস করলি না কেন রে? স্যার আমি ছিলাম না স্যার আগের দিনকে। রবিবার দিন ছিলিস না? না স্যার। তার আগের রবিবারও ছিলিস না, স্পাইডারম্যান দেখতে গেছিলিস তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ। স্পাইডারম্যান কেমন দেখলি, ভালো লাগলো? হ্যাঁ স্যার খুব ভালো লাগলো। কোথায় দেখলি? কোথায় দেখলি? স্যার আইনক্সে। কোথাকার? স্যার আমাদের এখানকার স্যার। ওখানকার, বুঝতে পারলাম। ঠিক আছে। zm/na কিউব বুঝে গেছে? তরুবিতা বুঝতে পেরেছিস? তরুবিতা? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। অঙ্ক করবো দেখি কেমন বুঝেছি সব। কথা বলে এদিকে টাকা। আমি এখানে কি করেছি, বাহুর দৈর্ঘ্য এ ধরেছি, ওকে। আর এখানে লক্ষ্য কর m যেটা আছে, mটা হলো গিয়ে পারমাণবিক ভর গ্রামে ধরবো, তাহলে ঘনত্ব কি পাবো, গ্রাম পার সেন্টিমিটার কিউবে পাবো কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু আমরা কি গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং এই যে এইটা কোনটা যদি ঘনত্ব ভালো করে শোন, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু কি হয়, গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, তাহলে কিন্তু এ সব সময় সেন্টিমিটারে আনতে হয়, মাথায় রাখবি, মনে থাকবে। পর করিস না।
দিয়েছে কি বলেছে কোশ্চেনটা আমাকে একবার বলতে পারবি An element with molar mass, an element with molar mass 2.7 into 10 to the power minus 2 kg per mole. দাঁড়া এদিকে তাকা তাহলে মোলার মাস মানে কি m মোলার মাস ব্র্যাকেটে কি বল m মানে আণবিক ভর ভেরি গুড থ্যাংক ইউ তাহলে মোলার মাসটা দেখ লক্ষ্য করে দেখ মোলার মাসটা কি বলেছে তোর করে দেবো মোলার মাস কি বলেছে দেখ m মোলার মাস মানে কি আণবিক ভর কত বলেছে 2.7 into 10 to the power minus 2 kg mole inverse ওকে ফর্মস আ কিউবিক ইউনিট সেল কিউবিকটা কিন্তু কেমন কিউবিক বলেনি আমাকে ঘনকাকার এজ লেন্থ 405 পিকোমিটার এজ লেন্থ মানে কি এজ লেন্থ মানে হলো বাহু দৈর্ঘ্য ঠিক আছে বাহু দৈর্ঘ্য কত দিয়ে প্রকাশ করে আমরা বাহু দৈর্ঘ্যকে আমরা a দিয়ে প্রকাশ করি কত বলেছে বল 405 পিকোমিটার পিকোমিটার থেকে সেন্টিমিটার আনতে হবে মানে ইফ ওসপার দরকার নেই ইফ ই ডেনসিটি বলে ডেনসিটি কি বলে দিয়েছে দেখ ঘনত্ব যেটা আছে ডেনসিটি বলে দিয়েছে রো ইজ ইকুয়াল টু 2.7 into 10 to the power 3 কেজি মিটার কিউব কি হয়েছে তোর বলেছে হোয়াট ইজ দ্য নেচার অফ কিউবিক ইউনিট সেল লক্ষ্য করে দেখ নেচার অফ কিউবিক ইউনিট সেল মানে কি এদিকে তাকা সবাই তার মানে হলো তার জেডটা কত বের করতে হবে আমাকে জেড যদি 1 হয় তাহলে কিউবিক সেলটা সিম্পল নেচারটা বা সরল ঘনকাকার জেড এর মান 2 হলে দেহকেন্দ্রিক বা বডি সেন্টার কিউবিক তার নেচার z is equal to 4 হলে কি হবে বল fcc বা ফেস সেন্টার বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না আমরা তো অ্যাভোগাড্রো সংখ্যা n এর মান জানি কত বল 6.023 into 10 to the power 23 আর কথা বলি শোন আমাকে যখন অঙ্কটা করতে হবে মাথায় রাখবি সব এককগুলো একই জিনিসে রাখতে হবে তো এখানে লক্ষ্য করে দেখ মোলার মাসটা কেজি মোল ইনভার্সে দিয়েছে মানে কি এসআই ইউনিট দিয়েছে বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না বুঝেন একটুখানি এজ লেন্থ দিয়েছে পিকোমিটার আসছে আমি এটা পরে ঘনত্ব দিয়েছে কেজি পার মিটার কিউব তাহলে ঘনত্ব যখন এসআই ইউনিটে দিয়েছি সবকটা আমি এসআই তেই করব তাহলে আমার মোলার ভরটাকেও কি করব আমি কেজি পার মোলই করব তাই দেওয়া আছে তাহলে বাহু দৈর্ঘ্যটা কি করতে হবে সেন্টিমিটার পরিবর্তে মিটারে করতে হবে বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না পিকোমিটারের সঙ্গে সম্পর্ক কি মনে রাখবি 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -12 মিটার তাই তো 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -12 মিটার তাহলে আমি লিখতে পারি ইজ ইকুয়াল টু কত বল 405 ইনটু 10 টু দি পাওয়ার -12 মিটার কোনো অসুবিধা আছে কার বল কোনো অসুবিধা নেই শিওর তাহলে আমরা এবার সূত্র বসিয়ে দেব সূত্রটা কি জানি বল যে আমরা জানি রো ইজ ইকুয়াল টু zm বাই n a কিউব বা রো এর মান কত আছে সৌম্যদীপের অঙ্ক এটা দিয়েছে পরীক্ষা ইয়েতে 2.7 into 10 to the power 3 is equal to z এর মান জানি না z m এর মান বলেছে কত 2.7 into 10 to the power -2 by n 6.023 into 10 to the power 23 তাই তো হ্যাঁ কি না বাই এটা কত আছে বল 405 তাই তো তার হোল কিউব অসুবিধা আছে থাকলে বল দাদা বল ওই অ্যাভোগাড্রো নাম্বারটা 6.022 ধরলে অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা এরকম আছে তো হ্যাঁ কি না তো লক্ষ্য করে দেখ এটাকে এরকম ভাবে লিখতে পারি আমি না লিখতে পারলে আমাকে বলবি 2.7 into 10 to the power 3 is equal to তোরা যখন জয়েন্টে করবি অঙ্কটা তখন তো হাতে ক্যালকুলেটর থাকবে না তখন কি করবি তখন দেখ z into 2.7 into 10 to the power -2 এটাকে রাখবো 6.023 into 10 to the power 23 into এটাকে লিখতে পারি 4.05 কে লিখতে পারি 4.05 into 10 to the power -10 তার হোল কিউব লিখতে পারি আমি
হ্যাঁ এদিকে কলাম মানে এদিকে কি করবো আমরা প্লাস বাড়িয়ে দেবো গুণ করবো কত দিয়ে গুণ করবো 10 এবারে 100 দিয়ে গুণ করবো হ্যাঁ কি না 100 দিয়ে গুণ করলে -12টা হয়ে যাবে 10 হয়ে যাবে অসুবিধা আছে থাকলে বল তাহলে এবার কি করবি এটা মানে কি দেখ 10 টু দি পাওয়ার -3 কিউব বা 10 টু দি পাওয়ার 30 হয়ে যাবে এটা কত হবে 10 টু দি পাওয়ার 23 বা 10 টু দি পাওয়ার -7 থেকে যাবে এটা আছে 6.03 ইনটু 4.05 এর কিউব জয়েন্টে যখন করবি 4 4 এর কিউব মানে কত 64 এটা 64 পরিবর্তে 65 নিয়ে নিবি বা 64.5 নিয়ে নিবি হয়ে গেল কাজ শেষ আমার বুঝতে পারলি কেসটা না বুঝতে পারলি না এটা মানে কি 4.05 এর তার হোল কিউব ইনটু 10 টু দি পাওয়ার -3 তার হোল কিউব তো তোরা ক্যালকুলেটরে কর দেখ আমার মানের সঙ্গে পার্থক্য হয় নাকি ক্যালকুলেটর কর আমি বললাম এই যে এই মানটা যদি করি সেটা হবে কত 4.64 0.1 ইনটু 10 টু দি পাওয়ার -30 দেখ কত আসছে এটা তোদের করে কাছাকাছি আসছে নাকি দেখ না দিলেও হবে 64 নিলেই হবে শুধু আর কিছু দরকার নেই 64ই নেবো এটা এটা 10 টু দি পাওয়ার -30 4.05 এর কিউবটা হচ্ছে 66.43 তারপর যাই হোক ঠিক দেখ আর এটা 464 ওই 66 আর 66.29 মানে 30 আসছে ঠিক আছে তো আলটিমেট এটা করে ফেল কত হবে মানটা তাহলে এখান থেকে বের করতে হবে z এর মান বের করতে হবে তো z এর মান বের করতে তাহলে কি হবে বা এটা হচ্ছে দেখ করে ফেল এটা 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু উপরে z ইনটু কত রইলো 2.7 ইনটু 10 টু দি পাওয়ার -2 ঠিক আছে বাই এটা যদি করিস দেখ আমি সাইডে করে দিচ্ছি এখানে করছি হ্যাঁ একবারে যদি করি হ্যাঁ কি হচ্ছে দেখ 2.7 এই যে ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 6 পয়েন্ট এবার একবারে যদি এটা করে নিস দেখ কত হচ্ছে এই দুখানা গুণ কর কত হয় দেখ মানে এটা গিয়ে তোর রইলো কত 20 23 থেকে তোর যদি চলে যায় হলো গিয়ে তোর 29 থাকবে কত 6 10 টু দি -6 থাকছে 6 10 টু দি -6 সেখান থেকে তোর যদি গুণ করি 64 কে 6 দিয়ে গুণ করি 66 কে গুণ করলে কত হয় তাহলে 36 মানে 10 টু দি পাওয়ার 7 হয়ে যাচ্ছে এটা -7 হয়ে যাচ্ছে কর এটা দেখ 6.023 ব্র্যাকেট রাখবি কিন্তু হ্যাঁ এই 6 পয়েন্ট ক্যালকুলেটর করলে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার কত আছে 23 পড়েছিস গুণটা না করে দেবো ও বাবা দেখ আমি যখন করবো তাহলে আমি এখান ভাবেই করি আমার মতো করেই করি বা এটা করলে কত হবে 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু দেখ এখানে হলো z ইনটু 2.7 ইনটু 10 টু দি পাওয়ার -2 রইলো নিচে রইলো কত বল 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইনটু এটা হয়ে যাবে কত বল 66 এর মতো 66.4 66 পয়েন্ট কত বললাম 4 ইনটু 10 টু দি পাওয়ার কত হচ্ছে বল -30 এই হওয়ার কথা তাই যদি হয় এদিকে দেখা -30 প্লাস 23 তো কত হবে -7 -7 থেকে -2 গেলে -5 পড়ে থাকবে -5টা এদিকে গুণ হয়ে যাবে তাহলে আলটিমেটলি এখানে কি হবে বল থাকবে কত বল যে 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু উপরে কত রইলো বল z ইনটু 2.7 বাই কত 6.023 ইনটু কত 66.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত রইলো বল 5 তো 5 রইলো তো এবার তোকে গুণ করতে হবে এটা বুঝতে পেরেছিস কি বুঝতে পারিসনি এটা যদি গুণ করিস তাহলে সেক্ষেত্রে কি হবে লক্ষ্য করে দেখ এই যে এইটা বা z ইজ ইকুয়াল টু মানটা বের করে এবার তো করতে পারবি না করে ফেল কোনটা কত হয় দেখ
করে ফেল এটা। থ্রি পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ইয়ে হচ্ছে এটা তো, এটা এটা করলে হচ্ছে যে তো জেড এটা আছে, ঠিক আছে, জেড ইন্টু কত 2.7 আছে, বাইটা হচ্ছে 3.9 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 3 হচ্ছে, ইন্টু কত 2.7 ইন্টু টেন টু দি পাওয়ার 3, তাহলে বা জেড ইজ ইকুয়াল টু কি হবে দেখ, এখানে আছে 2.7 ইন্টু, এই যে জায়গাটা করছি আমি দেখ, এই যে স্টার্ট দিয়ে এখানে করলাম, জেড ইজ ইকুয়াল জেড এখানে রয়ে গেল সায়ন দেখ, 2.7 ইন্টু টেন টু দি পাওয়ার 3 ইন্টু এটা চলে আসবে কত 3.9 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 3.95 হয়, বুঝতে পেরেছিস, 3.95 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 3 বাই কত আছে 2.7, তাহলে বা জেড কি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4 হবে, এটা 2.7 কেটে যাবে, 10 টু দি পাওয়ার মাইনাস 3 10 টু দি পাওয়ার প্লাস 3 কেটে যাবে, 3.95 মানে কি তার নিয়ারেস্ট যে ইন্টিজার আছে তাহলে 4 হবে, তাহলে z4 মানে তাহলে একক কোষ্ঠের প্রকৃতি কেমন, এফসিসি, বুঝতে পারলাম, হ্যাঁ কি না, কোনো অসুবিধা আছে, এটা তোরা ক্যালকুলেটরে একবারে করতে পারিস, মুখে মুখে করা যায়, কোনো অসুবিধা নেই কিন্তু বুঝতে পেরেছিস সায়ন, বলে ফেল, তারপরে অঙ্ক দিচ্ছে এটা কর দেখি নিজেটা কেমন পারিস, এটা করে ফেল সৌমদীপ, পরে আমি একটা অঙ্ক দিচ্ছি ধর, তার উপরে 3.95 লেখা 3.95 আর নিচে 3.9 9 এটা 5 কর, 3.95 ই হয়েছিল, আমি এটা 9 লিখেছিলাম, 95 করে না এটাও, এটা 3.95 করে, এই যে কোথায় নিচে 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 3.95 টা নিতে হবে, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি 4 হচ্ছে এটা, পর দেখ আমি দিচ্ছি আর অঙ্ক, বলবো কোশ্চেন বলবো, আমি পাঠাচ্ছি ওদের গ্রুপে, তুই কেমন পারিস, বলবো আমি কোশ্চেন বলবো একটা, লেখ, লেখ, বলবো লেখ, একটি মৌল বিসিসি একক কোষ যুক্ত কেলাস গঠন করে, তোদের পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, চিন্তা নেই, একটি মৌল বিসিসি একক কোষ যুক্ত কেলাস গঠন করে, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 288 পিকোমিটার, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি বললাম 288 পিকোমিটার, মৌলটির ঘনত্ব 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে, মৌলটির ঘনত্ব 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে 208 গ্রাম ওই মৌলের কতগুলো পরমাণু বর্তমান, 208 গ্রাম ওই মৌলে কতগুলি পরমাণু বর্তমান, ছবি কাটা পাঠাতো সবাই তুলে, ফার্স্ট কোশ্চেনটা শুরু, এই সেকেন্ড কোশ্চেনে কি আছে দেখি, তিন নম্বর পর্যন্ত কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি, 3 পর্যন্ত 1 2 3, তোরা কিন্তু মুখে যারা জয়েন দিবি তারা মুখে মুখে ক্যালকুলেশন করবি, ক্যালকুলেটর ইউজ করবি না, দেখিয়েছি কি করে করবি, যারা জয়েন দিবি তারা মুখে মুখে ক্যালকুলেশন, এটা গুলো আরেকবার বলবে গো, দেখ পাঠিয়ে দিয়েছে দেখ গ্রুপে, হ্যাঁ। সায়ন দেখ পাঠিয়ে দিয়েছে গ্রুপে, আর হয়েছে দিদি, যেটাগুলো আমি এখানে বলছি,
লক্ষ্য করে দেখ বলছে an element has body center cubic BCC structure তার মানে কি z is equal to 2 কারণ BCC বলে দিয়েছে therefore z is equal to 2 হয়ে গেল n is equal to আমরা জানি 6.023 into 10 to the power 23 তোরা এটাও ধরতে পারিস 6.022 ও ধরতে পারিস কিছু আসা যায় না তাতে হ্যাঁ গেল আর কি বলেছে ডেনসিটি বলে দিয়েছে 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলে দিয়েছে আর এজ লেন্থ বলেছে কত বলেছে বল 288 পিকোমিটার তাহলে আমাকে লক্ষ্য করে দেখ বের করতে 208 গ্রাম যদি ওই এলিমেন্ট নি তার মধ্যে কতগুলো একক কোষ থাকবে এবং বলে হাউ মেনি অ্যাটমস কতগুলো অ্যাটমস প্রেজেন্ট থাকবে তার জন্য আমাদের কি লাগবে তার মোলার মাস লাগবে তো মোলার মাস হলে না হলে বের করতে পারবো না কারণ মোলার মাসের মধ্যে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক তাহলে 288 এর মধ্যে থাকবে কত আমাকে বের করতে হবে সেটা কোনো অসুবিধা আছে তো লক্ষ্য করে দেখ যেটা ঘটনা আমরা জানি কি রো ইজ ইকুয়াল টু zm বাই na কিউব এটা ডেনসিটি কিসে আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে দৈর্ঘ্যটা আমি কিসে নেব সিজিএস একক সেন্টিমিটারে নেব তো 288 পিকোমিটার মানে কত বল 288 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত 12 মিটার একই না আনতে হবে কি আমার সেন্টিমিটারে আনতে হবে সমান সমান সেন্টিমিটার মানে 100 দিয়ে কি করতে হয় গুণ করতে হয় মিটার থেকে সেন্টিমিটার আনতে গেলে 100 মানে 10 স্কয়ার তার মানে হয়ে গেল কত বল 288 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 সেন্টিমিটার আমাদের সুবিধার জন্য এটা কি করব আমরা ইজ ইকুয়াল টু লিখব 2.88 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার কোনো অসুবিধা আছে কাউ হ্যাঁ না ফার্স্টকে 2.88 মাইনাস 8 হয়ে গেল দেয়ারপর আমরা জানি কি রো ইজ ইকুয়াল টু zm বাই na কিউব তাহলে বা রো এর মান 7.2 ইজ ইকুয়াল টু z এর মান কত 2 m এর মান বের করতে হবে n হলো 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 একই না ইনটু a কিউব মানে কি দেখ এদিকে দেখ আমি লিখতে পারি 2.88 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 তার হোল কিউব একবারে আমরা লিখতে পারতাম 2.8 তার হোল কিউব এবার ঘটনা বলি শোন এদিকে দেখ অ্যাপ্রক্সিমেশন করতে হবে এখানে 7.2 is equal to m by 6.02 মানে কি লিখতে পারি 3.011 into 10 to the power minus 23 লিখতে পারি কি পারি না দুই দিয়ে কেটে দিলাম একবারে বুঝতে পেরেছিস 2.88 যদি তোরা ক্যালকুলেটর থাকে তো করবি যদি ক্যালকুলেটর না থাকে তোদের এটা 10 টু দি পাওয়ার মাইনাস 23 না না প্লাস 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 এটা তো প্রিন্টিং মিস্টেক যাই হোক তো এবার এখানে প্লাস কি আছে দেখ তো 10 টু যেটা আছে 2.88 মানে কি তার নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা কি আছে 3 3 এর কিউব মানে কত 27 হয় তাহলে এটা 3 এর কিউব মানে 27 হতো তো 2.88 মানে দেখি কিছুটা কম হবে ধরে কত ধরে নিবি 25 ধরে নিবি কি বললাম বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি 2.88 তার হোল কিউব যখন করছিস মানে কি 3 তার হোল কিউব করে 27 হতো 27 ইনটু কত হতো দেখ এটা করতে যদি 3 থাকতো তাহলে হতো 27 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24 হতো রাইট কিন্তু তোর কাছে তো নেই অত কিছু করার একই না তো দিয়ে কম করতে হবে 2.8 এর কম হবে তো তার থেকে একটু কম করে নিবি কত 27 দিয়ে কম মানে কি 25 করে নিবি তুই বুঝতে পারলে তাহলে এটা করে নিবি কত বল 25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24 হ্যাঁ কি না বা আমি এটাকে লিখতে পারি দেখ তো 2.5 ইনটু 10 টু দি পাওয়ার কত 23 লিখতে পারি কি পারি না 25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 20 জোড়া জয়েন্ট তুই দেখ রে ভাই লিখতে পারি 2.5 10 টু দি মাইনাস 23 লিখতে পারি 24 টাকে 8 8 8 24 হয় তো এইদিকে একটা কমালাম মানে এইদিকে কমবে তো পাওয়ার বুঝতে পারলাম ভাগ করলাম সমস্যা থাকলে বল এই যে কেসটা এরকম এরকম ছিল ঠিক আছে এরকম ছিল তার মানে কি যদি আমি এখানে তোর বাড়িয়ে দিই 10 বাড়ানো মানে সংখ্যা কমে যাবে এখানে পাওয়ারে এখানে কমবে তাহলে কি লিখতে পারি 2.5 ইনটু 10 টু দি পাওয়ার কত বল 23 মাইনাস 23 প্লাস 23 কেটে গেল তাহলে বা m is equal to কত হয়ে গেল বল 7.2
into 3.011 into 2.5, এটা আমি পেয়ে গেলাম। বোঝা গেল কি বোঝা গেল না? করে ফেল কত হয়, করে ফেল কত হয়, এমটা বের কত তাড়াতাড়ি কত হয়? মানে তো আছে 2.8, তো কিউব করে একটু কমে যাবে, তোরা এক কাজ করবি 25 ধরবি না 24 ধরবি এটা। কেন বলছি শোন, কারণটা বলি, 24 ধরবি এটা, 2.4 ধরে নিবি এটা, 2.5 ধরবি না। যারা তো পরীক্ষার সময় ইয়েতে করবি, তো ধর আমাদের কিসে করবি, তুই আমাদের ক্যালকুলেটরে করবি, তাদের তো একদম এক্সাক্ট মানি করবি, জয়েন্টের সময় একদম অ্যাপ্রক্সিমেশন করে নিতে হবে, কিছু করার নেই। বুঝতে পেরেছিস কত তারিখ কত হওয়া যায় এটা? এম এর ভ্যালু নিয়ার অ্যাবাউট 54 আসছে। 54 আসছে, ওই তাহলে বা এম আসন্ন মানে আর কি। 54 যদি আসে তাহলে 54 এর দিকে টাকা, এটা এম এর ভ্যালু 54 আসছে সৌম্যদেবের কথা অনুসারে। দেখি তো কত হয়, 7 3 21 21 দুগুণ, হ্যাঁ ঠিক আছে। লক্ষ্য করে দেখ তাহলে 54 গ্রামে পরমাণু থাকবে কত বল? অ্যাভোগাড্রো নাম্বার 2 into 10 to the power 23, কত গ্রামের মধ্যে বলেছে বল? 208 গ্রামে পরমাণু কত হবে? 6.022 into 10 to the power 23 গুণ 208 বাই কত? 54। বুঝতে পেরেছিস সায়ন, কোনো অসুবিধা আছে? এই তো অঙ্ক কিছুই নেই রে, নিজেরা করবে, একটা অঙ্ক দিচ্ছি আমি বলবো না এটা। কোশ্চেন লিখবি বলছি আমি, হ্যাঁ নিজেরা করবি এটা, নিজেরা করবি এটা। কোন কোশ্চেন বলবো, তুই কেমন পারিস আগে ইংলিশে বলছি আমি, হ্যাঁ আমি একটা কাজ করছি, দাঁড়া। কোশ্চেনে লিখতে দেবো হবে না, বলবো যে সিলভার হ্যাজ, এ সৌমদীপ আর ইয়ে লিখে ফেল আগে, সিলভার হ্যাজ অ্যাটমিক মাস 108 AMU, silver has atomic mass 108 AMU and density 10.5 সেন্টিমিটার ভিতরে। সিলভারের পারমাণবিক ভর 108 AMU করেছিস, AMU মানে অ্যাটমিক মাস ইউনিট, ওকে, এবং ঘনত্ব 10.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কত পারমাণবিক ভর বললাম? 108 মানে 108, ঠিক আছে তো, AMU এবং ঘনত্ব 10.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব করেছিস। if the age length of its unit cell is 409 picometer, if the age length of its unit cell is 409 picometer, যদি এর একক কোষের
বাহু দৈর্ঘ্য 409 পিকোমিটার হয়, তবে এর একক কোষের প্রকৃতি নির্ণয় করো। পিকোমিটার সব দিয়ে লিখবে আইডেন্টিফাই দা টাইপস অফ ইউনিট সেল, আইডেন্টিফাই দা টাইপ অফ ইটস ইউনিট সেল। এর একক কোষের প্রকৃতি নির্ণয় করো মানে কি, তোকে বের করতে হবে জেড এর মানটা, রাইট? স্টপ দে। এবং এবং সিলভারের পারমাণবিক ব্যাসার্ধ নির্ণয় করো, and also calculate the radius of an silver atom, and also calculate the radius of an silver atom. ঠিক আছে, করে ফেলো অঙ্কটা, আমি আর কিছু বলবো না, নিচেটা করে এটা করে ফেল, করে আমাকে অ্যানসারটা বল কি হবে, দেখতেই পারিস কেমন শিখবি, পুরো নিজে করবি তারপর আমাকে বলবি। রেকর্ড দাদা ডেটাগুলো আরেকবার বলবে গো, সব গুলিয়ে গেছে। সিলভারের অ্যাটমিক মাস বলেছিলাম 108 AMU বলেছিলাম, ডেনসিটি বলেছিলাম 10.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলেছিলাম, আর এজ লেন্থ বলেছিলাম 309 পিকোমিটার, তাই তো? ও 400 নয়, 409 পিকোমিটার বলেছিলাম, সব মনে আছে। বের করতে বলেছিলাম তোর ওই তার টাইপ অফ ইউনিট সেল আর তার অ্যাটমিক ইয়ে তোর রেডিয়াস। আচ্ছা দেরি করিস না। হ্যাঁ, যা ক্যালকুলেটর থাকে এক্সাক্ট মান বলবি, ক্যালকুলেটর থাকলে এক্সাক্ট মান, আমার ক্যালকুলেটর ইউজ করতে পারি, এখানে ধর
ক্যালকুলেটর দিয়ে করলে এক্সাক্ট ধরবি, তখন চেঞ্জ করবি না বলে। হ্যালো স্যার, বল, বলছি যে এটা কি এফসিসি হবে? কত তোর মান কত এসছে? আমার 4-এর কাছাকাছি এসছে ভ্যালুটা, মানে 4.004। তাহলে 4 হবে, ঠিক আছে, একদম ঠিক। আমার এফসিসি এসছে আর আর এর ভ্যালু এসছে 144 পিকোমিটার। 144 পিকোমিটার দেখে দিচ্ছি, ভেরি গুড। প্রবিতা করেছে মোলার মাস কত বল? ফোন করছে, হ্যাঁ মাস 108, তাই তো? এইজলেন কত বলেছিল বল? 409, তাই তো? পিকোমিটার, তার মানে কত? 409 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 পরিবর্তে একবারে মাইনাস 10 সেন্টিমিটার করতেই পারি আমি, পারি কি পারি না? সমান সমান কত হবে বল? 4.09 ইন্টু 10 টু দি পাওয়ার, এরকম ভাবে রাখ, অসুবিধা নেই, তোরা ক্যালকুলেটরে যখন করবি আর এমনি করলে 4.09 10 টু মাইনাস 10 হয়ে যাবে। ডেনসিটি কত বলেছে? 10.5, তাই তো? গ্রাম পার সেন্টিমিটার কিউব বলেছে। অ্যাভোগাড্রো সংখ্যা কত বলেছে বল? z কত বেরাচ্ছে বের করতে হবে, n এর মান এটা, ভেরি গুড। তাহলে আমরা জানি রো ইজ ইকুয়াল টু z এর বাই n এর কিউব। মানটা বসিয়ে দে, ঠিক হবে, 40 হবে, ঠিকই বলেছিস। তাহলে রো ইজ ইকুয়াল টু, রো এর মান বলেছে কত বলেছে বল? 10.5। ইজি অঙ্ক, এটা পুরো পারা যায়, সব অঙ্ক কোনো ব্যাপার না, আর কিছু করিয়ে দেবো আমি। বাই z এর মান তুই জানিস না তো? z এর মান তো z রেখে দে, m এর মান কত? 108, n 6.022 বা 23 যা খুশি করতে পারিস, 10 টু দি পাওয়ার 23। a কিউব মানে লিখতে পারিস কত? 4.09 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 তার হোল কিউব। কার অসুবিধা আছে? সেখান থেকে সলভ করে আমি পেতে পারি z অ্যাপ্রক্সিমেটলি কত? 4 আসছে, তাই তো? সলভ করে z এর মান কত আসছে? 4। আমি ক্যালকুলেটর ইউজ দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এবার একটা কথা বলি শোন, তার মানে কি হচ্ছে? দেয়ারফর কেমন হচ্ছে? অতএব কি হচ্ছে বল? এফসিসি, এফসিসি হচ্ছে তো। এবার দেখ এফসিসি এর ক্ষেত্রে, তার ক্ষেত্রে এইদিকে দেখ, আগের দিন দেখেছিলাম এফসিসি মানে কি, এই যে ধর আমি যদি একটা তল কল্পনা করি, তাই তো? এটা কর্ণতলের, এখানে একটা কণা থাকবে, এই একটা কণা থাকবে, আর একটা কি থাকবে? এই একটা কণা থাকবে। তাহলে এফসিসি এর ক্ষেত্রে আমরা কি জানি বল? 4r ইজ ইকুয়াল টু কত বল? √2a। মানে r ইকুয়াল টু a বাই 2 √2। দেয়ারফর r ইজ ইকুয়াল টু কত? √2a বাই 4, নাকি না? তাহলে বা আর ব্যাসার্ধ দেখ √2 ইন্টু এর মান জানিস কত পারিস বল? 409 বাই কত হচ্ছে বল? 4 হচ্ছে, করলে কত হচ্ছে? কত পিকোমিটার আসবে? আর এর মান ব্যাসার্ধ, বুঝতে পেরেছিস? অনেক সময় আমার ব্যাসার্ধ দিয়ে যায় তোকে, ব্যাসার্ধ থেকে তোর এর মানটা বের করতে হয়, সেইভাবে সূত্র ট্রাই করতে হয়, কিন্তু করে অঙ্ক করতে হয়। কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ভেরি গুড তরুমিতা। তাকে ইশিকা অঙ্কটা বুঝতে পারলি কি পারলি না রে? ইশিকা
হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছিস? করেছিস কি? বুঝলেই হবে না, করেছিস কি? হ্যাঁ স্যার। ঋতুজিৎ, ঋতুজিৎ অঙ্কটা বুঝেছিস? হ্যাঁ স্যার, করিসনি কেন? সেট করছিলাম, হাফ হয়েছিল। আর এর ইকুয়াল টু হলো এটা, বোঝা গেছে? অসুবিধা আছে? এই তো, চলো দেখি লাস্ট একটা অঙ্ক করাই, করানোর পর আমি চলে যাব অন্য জায়গায়। আচ্ছা কি দাদা, আমরা কি করতে পারি? হ্যালো বলো। দাদা, ওই বলো। নেবার ল্যাটিসের যে ডিসটেন্সটা ওটা কি একবার বলে দেবে? হ্যাঁ বলে দেবো, নেবারিং ল্যাটিস 60 সব বলে দেবো, কোশ্চেন আছে এখানে, চিন্তা করো না তুমি। হুম। কোশ্চেন দেবো তার আগে। হয়ে গেলে বলবি আমাকে। হ্যাঁ ওটা ওই দাদার থেকে হয়তো পেন দিয়ে কুচিয়েছে, বুঝতে পেরেছিস তো? ওটা রাখলেই বলবেন এটা। বদমাস তো না, পেন দিয়ে কুচিয়ে এটা করেছে, বুঝলি? চেষ্টাটা নষ্ট করেছে। ওই ক্যালকুলেটর ভাব, পরে আমি যেখানে বই তখনকার ক্যালকুলেটর। তো একবার শুধু ব্যাটারি পাল্টেছে, একদিন একবার পাল্টেছে ব্যাটারি মাঝখানে। তো দিয়ে আমি নিজেই পাল্টেছে দাও, কি বলতো নিজের পেন্সিল ওটাই থাকে। বুঝলি? ভালো জিনিস। এই তো ধর একটা কোশ্চেন বলছি, তারপরে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। ডিভাইডিং অ্যাটম ডিসটেন্স বলে দিচ্ছি, তো চিন্তা নেই ভাই, ওয়েট কর, সব বলে দেবো। কোশ্চেন পাবি ওখান থেকে অনেক। তো ওটা ভেবেছি ঝামেলা কি হয়, মানে স্কুলে চড়িয়ে দেয় বদমাস লোক, উল্টো পাল্টা ডিসিশন নিচ্ছে, সব উল্টো পুরো ক্ষতি করে শেষ করে দিচ্ছে, রাজ্যে শেষ করে দিচ্ছে। সিপিএম ক্ষতি করে তার থেকে বড় ক্ষতি করে দিচ্ছে ও। বড় হওয়া বুঝতে পারবি। এই লক্ষ্মী ভান্ডারের পরে একটা টাকা নেই কিন্তু, একটা টাকা নেই কিন্তু এখন এর কাছে। সব শেষ, লক্ষ্মী ভান্ডার ভোট কিনতে। এটা কোশ্চেন পাঠাচ্ছি, এটা কর এটা। হ্যাঁ 7 নম্বর কোশ্চেন শুরু দিলে বানাতো। এটা কোশ্চেন বানাচ্ছি, ছবি তুলে দেখ, পারিস নাই করতে, না পারলে তো বিশাল ব্যাপার, আর পারলে তো আরো বড় বড় ব্যাপার। একটু 7 নম্বরের কোশ্চেনটা হ্যাঁ কর সবাই, তুমি বাংলায় বলে দিচ্ছি, 7 নম্বর কোশ্চেনটা পাঠাবো ছবি। তুই দেখ না, তুই জানতিস না যে এরকম ঝামেলা হচ্ছে, টেস্ট বাচ্চা তুই 25 তারিখ থেকে 31 তারিখ থেকে নাইট কর্ফিউ করলি না কেন? তুই 5 স্টেটে বরং অতিরিক্ত পুলিশ মোতায়েন করলি। নোংরা রাজনীতি খেলছে, পুরো নোংরা রাজনীতি করছে। কেন্দ্র রাজ্য দুটোই। আবার কেন্দ্র থেকে লাভ নেই, রাজ্য দেখি ব্যাপার তো। ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র, বলছে রাজ্য ভ্যাকসিন দিচ্ছে। কেন্দ্র রাজ্য দিচ্ছে চাল, বলছে কেন্দ্র দিচ্ছে চাল, বলছে রাজ্য দিচ্ছে। এখন যে অভাব হয়ে গেছে এই মাসে রেশন পাবে না তো, বলছে কেন্দ্র দিকে আসেনি এর জন্য। তখন বলছে প্রধানমন্ত্রী যে রেশন যোজনা, সেখান থেকে আসেন রেশন, এটা দিতে পারবো না। মিথ্যা কথা, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বল। তোলা হয়নি? তাহলে একটা কোশ্চেন পাঠিয়েছি দেখ, 7 নম্বর কোশ্চেন কর। এটা ইংলিশে লেখা আছে, বাংলাটাই বলছি। হ্যাঁ লেখ এক্স ওয়াই জেড বলেছিস, তিনটি মৌল কিউবিক ঘনকাকার একক কোষ গঠন করে। কি বললাম? ঘনকাকার একক কোষ গঠন করে। বলেছিস যেখানে এক্স পরমাণু প্রতিটি কৌণিক বিন্দুতে, ওয়াই পরমাণু
ঘনকের কেন্দ্রে এবং জেড পরমাণু প্রতিটি তলে অবস্থান করে। ওয়াই পরমাণু হলো বললাম ঘনকের কেন্দ্রে আর এক্স প্রত্যেকটি কৌণিক বিন্দুতে বলেছি। ওয়াই পরমাণু ঘনকের কেন্দ্রতে এবং জেড পরমাণু প্রতি অবেলে অবস্থান করে। একই না? অসুবিধা নেই তো? তাহলে ওই যৌগটির সংকেত লেখো। ওই যৌগটির সংকেত লেখো। সংকেত যৌগটির সংকেত লেখো। যৌগটির সংকেত লেখো। চেষ্টা কর, দেখ পাইস নাকি দেখ। XYZ কিউব। XYZ কিউব দেখছি। হয়েছে? দেখ বলি একটুখানি ওই জিনিসটা বলে দিই, তাহলে বুঝতে পারবো। অঙ্কটা আগে বলি। দেখ এরকম একটা কিউবিক সেল আছে। কি বলেছে? প্রত্যেকটা কোণায় কে থাকে? এক্স থাকে, তাই তো? তাহলে এই যে এখানে একটা এক্স থাকবে, কালো দিয়ে দেখাচ্ছি এক্স। এখানে থাকবে এক্স, 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 এখানে থাকবে এক্স। এই যে এটা ইজ ইকুয়াল টু এক্স। ঠিক আছে? দেওয়ার পর আমি লিখতে পারি টোটাল নাম্বার অফ এক্স অ্যাটম in the unit cell, in an unit cell, is equal to কত? 1/8 into 8 সমান 1। অসুবিধা আছে? একই না? যেগুলো কর্নারে থাকবে তাদের কন্ট্রিবিউশন কত? 1/8। তো তাহলে একটা ইউনিট সেলে থাকবে কত? টোটাল এক্স থাকবে কত? 1/8 একটা থাকবে। অসুবিধা আছে? এটাকে দেখ সায়ন, কেমন আছিস বল? ভালো না? কেন রে, কি হলো? তোর বন্ধু কোথায়? কাজ লকডাউনে আসতে পারবে না। লকডাউনে আসতে পারবে না, আমার মতো অবস্থা। আমারই কোথায় ওর? দিকে দেখা বলেছে মাঝখানে থাকে। কে বলেছে মাঝখানে থাকে? বলেছে ওয়াই থাকে, তাই তো? যে সেন্টার থাকে যেখানে, এটা হলো কি আছে বল? ওয়াই। therefore total number of, তাই তো? ওয়াই অ্যাটম, তাই তো? in an unit cell is equal to কত? 1 হবে।
কন্ট্রিবিউশন একটা আছে, একই তো ভিতরে রয়েছে, আর প্রত্যেকটা লেগে থাকবে জেড, মানে এই যে এখানে থাকছে জেড, একই না, এর মাঝখানে থাকছে জেড, এখানে থাকছে জেড, এখানে থাকছে জেড, তাই তো। আরেকটা থাকছে কোথায় বল? এখানে 1 2 3 4 5, আর কোথায় থাকবে? বাকি হলো কোথায়? যেখানে একটা থাকবে এই তলের মাঝখানে 6। বুঝতে পারলে কি বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে? এই যে এই তলের মাঝখানে, এই তলের মাঝখানে দুটো হলো, এই তলের মাঝখানে, এই তলের মাঝখানে তিনটে হলো, এখানে মাঝখানে আরেকটা কোথায় থাকছে? এই যে এই থাকছে একটা। বোঝা গেল কি বোঝা গেল? কোনো অসুবিধা আছে? থাকলে বল। এই যে তলের মাঝখানে থাকবে তো একটা রে বাবা, বুঝতে পেরেছিস? তাহলে আলটিমেটলি টোটাল নাম্বার, এটা হলো জেড, জেড এর টোটাল নাম্বার কত হবে বল? 1/3 হাফ ইজ ইকুয়াল টু 3 হলো। ছোট দলের প্রত্যেকটা হাফ করে কন্ট্রিবিউশন তো, দেয়ারফর মনে রাখবে আমি কি বলেছিলাম, একক কোষগুলোই গঠন করবে ক্রিস্টাল, একক কোষের যা সংকেত হবে ক্রিস্টালের সংকেত সেম হবে। বুঝতে পারলাম কি বুঝতে পারলে? তাহলে দেয়ারফর কি হবে? মলিকিউলার ফর্মুলা বা সংকেত ওজন কি হবে বল? একটা এক্স থাকবে, ওয়াই থাকবে কটা? 1 এক্স ওয়াই জেড 3। বুঝতে পারলাম? অসুবিধা আছে? থাকলে বল। শিওর তো? এক্স ওয়াই জেড 3 হয়ে গেল। পড়ে ফেলে, তারপর আমি অঙ্ক কোশ্চেনে আসছি, মানে যে পড়াশোনায় আসছি। তারপরে বোঝাতে পেরেছি না পারিনি? কর ভাই। কোথায় গেছে? এটা মুছে দেবো? হ্যাঁ, তাড়াতাড়ি কর, ফাস্ট ফাস্ট। মুছে দিলে এটা, মুছে দিলাম এটা। এবার আমি চলে আসি আমার জায়গায়, যেটা বাকি আছে সেটা হলো ক্রিস্টাল ডিফেক্ট বা কেলাস ত্রুটি। ভালো করে শোন, যে কোনো কেলাস তুমি দেখিয়েছিলাম তৈরি হচ্ছে তার গঠনগত কণা দিয়ে, আয়নীয় যৌগের ক্ষেত্রে তৈরি হচ্ছে আয়ন মানে ক্যাটায়ন বা অ্যানায়ন দিয়ে। আর যখন তোর কি হচ্ছে, তোর মেটালিক কম্পাউন্ড হচ্ছে ধাতব যৌগ, সেক্ষেত্রে ধাতব পরমাণু দিয়ে। তো এবার লক্ষ্য করে দেখ, প্রত্যেকটা কণাগুলো একটা গতি শক্তি থাকে বা কাইনেটিক এনার্জি থাকে। তো ক্রিস্টাল গুলো যখন এক্স রে ক্রিস্টালোগ্রাফিতে করা হয়, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে 0 কেলভিন তাপমাত্রা, মানে পরম শূন্য তাপমাত্রা, সেখানে যে মেটালের ক্রিস্টাল বা ধাতব পরমাণু সেখানে থাকবে। আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে আয়ন গুলো থাকবে, তাদের প্রত্যেকটা ল্যাটিস পয়েন্ট, মানে ধর আমি যদি একটা যে কোনো ইউনিট সেল দেখাই তোকে, এটা একটা ইউনিট সেল, এগুলো ল্যাটিস পয়েন্ট, তাই তো? ল্যাটিস পয়েন্ট এইগুলো, ইয়েস অর নো? যেখানে তোর অবস্থান করে, যদি তোর এটা সিম্পল কিউবিক হয়, এগুলো প্রত্যেক ল্যাটিস পয়েন্ট হবে। যদি বডি সেন্টারে মাঝখানে একটা থাকবে, আর ফেস সেন্টার হলে প্রত্যেকটা সাইডে একটা করে থাকবে, হ্যাঁ কি না? তো এই যে তাদের ল্যাটিস পয়েন্ট গুলোকে দেখা যায় কণাগুলো একদম ঠিকঠাক অবস্থান করেছে, মানে তাদের শেপটা বা তাদের
আকারটা একদম আইডিয়াল হয় কখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কিন্তু যখন তাপমাত্রাটা কিছু উঠে যায়, মানে সাধারণ তাপমাত্রা বা 0 থেকে বেশি হয়, যখন 0 ডিগ্রি না 0 কেলভিনের কথা বলছিলাম আমি, ঠিক আছে। আবারও বলছি, যখন কোনো একটা ক্রিস্টাল নিয়ে আমরা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করা হয় এট 0 কেলভিন মানে পরম শূন্য তাপমাত্রায়, তখন দেখা যায় যে এই যে ক্রিস্টালের যে প্রত্যেকটা ল্যাটিস বিন্দুতে একদম সঠিকভাবে তার কণাগুলো অবস্থান করে থাকে। কিন্তু তাপমাত্রা যেই বেড়ে যায় তখন দেখা যায় এই কণাগুলো বা ল্যাটিস বিন্দুতে কি হচ্ছে, বা ওর যে আইডিয়াল যে শেপ হবে তার থেকে কিছু ডিফেক্ট বা ডিফর্মেশন দেখা যায়। সেটা হতে পারে সেই তল ঘটিত ডিফেক্ট হতে পারে, বা পার্টিকুলার কোনো লাইনও হতে পারে, বা এই কণাগুলো যে ল্যাটিস পয়েন্ট থাকে সেই অনুযায়ী হতে পারে। কি বললাম বুঝতে পারলি? মানে অ্যাকচুয়ালি যা হওয়া উচিত 0 কেলভিনে ল্যাটিসের একটা শেপ, যখন উষ্ণতা 0 কেলভিনের বেশি হয় তখন একদম আইডিয়াল শেপের থেকে কিছুটা ত্রুটি বা ডিফর্মেশন থাকে। এটাকেই বলা হচ্ছে, তো কি বলা হচ্ছে, ক্রিস্টাল ডিফেক্ট বা কেলাস ত্রুটি। আমাদের যেসব ধাতব কেলাসগুলো দেখি বা আয়নীয় কেলাসগুলো দেখি প্রত্যেকটাই কি 0 কেলভিনের উপরে। আমরা তো পরম কেলভিন মানে পরম শূন্যতে কোনো কিছু কাজ করি না, আমরা 25 ডিগ্রি বা 27 ডিগ্রি বা যে তাপমাত্রা রয়েছে সেখানে কাজ করে থাকি, একই না? তো সেক্ষেত্রে সেই তাপমাত্রায় ক্রিস্টাল গুলোর যে 0 কেলভিন তাপমাত্রায় যে শেপ হবে তার থেকে কিছুটা ডিফর্মেশন বা ত্রুটি দেখা যায়, সেগুলো কি বলা হচ্ছে ক্রিস্টাল ডিফেক্ট। এই ক্রিস্টাল ডিফেক্ট গুলোকে ন্যাচারালি 3 ভাগে ভাগ করা হয়, মানে দে আর ক্লাসিফাইড ইনটু 3 টাইপস, হুইচ আর কি হচ্ছে দেখ, একটা হলো পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্ট মানে কি, এই যে তাদের ল্যাটিস পয়েন্ট, সেখানে কি থাকবে, গঠনকারী কণা বা পার্টিকেলস থাকবে, সেগুলো যখন আইডিয়াল অবস্থান বা শেপের থেকে বা গঠনের থেকে ডিফর্মেশন বা ত্রুটি হবে তখন তাকে বলবো পয়েন্ট ডিফেক্ট। নাম্বার 2 লাইন ডিফেক্ট বা রেখা ত্রুটি। রেখা মানে এজ লেন্থের কথা বলা হচ্ছে, সেখানে যদি কোনো ডিফেক্ট হয়, ডিফেক্ট মানে কি 0 কেলভিনে যেমন ছাবে তার থেকে কিছু আলাদা, তাকে বলবো লাইন ডিফেক্ট। আর প্লেন ডিফেক্ট মানে একটা তল গঠিত ত্রুটি, এটা প্লেন ডিফেক্ট বলা। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? তার মধ্যে দুখানা আমাদের সিলেবাসে নেই, আমাদের মাত্র সিলেবাসে আছে কেবলমাত্র পয়েন্ট ডিফেক্টটাই আছে, বা বিন্দু গঠিত ত্রুটি। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? সেই বিন্দু গঠিত ত্রুটি বা পয়েন্ট ডিফেক্ট গুলোকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। কি করা হচ্ছে, একটা দেখ স্টয়চিওমেট্রিক, স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, বাংলা লিখতে হয় কি, এই যে স্টয়সীয়, মেট্রিক ত্রুটি। কি বলছি চিন্তা নেই। একটা হলো কি হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, আর একটা হলো ইমপিউরিটি মানে অবিশুদ্ধ, যাকে বলা হয়, এটাকে বলা হয় অবিশুদ্ধি জনিত ত্রুটি। এই 3 রকম হয়, বুঝতে পারলাম? এবার তুই বলবি স্টয়চিওমেট্রিক কি, নন স্টয়চিওমেট্রিক কি। বলছি শোন, স্টয়চিওমেট্রিক ডিফেক্ট মানে যেখানে তোর তার স্টয়চিওমেট্রি মানে কি, ক্যাটায়ন ধর একটা যে কোনো আয়নীয় যৌগ থাকলে আর তার একটা কি থাকবে, সংকেত থাকবে, ধর NaCl, হ্যাঁ কি না? এই ত্রুটির ফলে স্টয়চিওমেট্রি মানে ক্যাটায়ন বা অ্যানায়নের রেশিওর কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারলাম না, একে বলা হয় স্টয়চিওমেট্রি, মানে তাদের সংকেত ওজনের কোনো রকম চেঞ্জ হবে না, মানে সরি তাদের সংকেতের যে ফর্মুলা তার কোনো চেঞ্জ হবে না, রেশিওটা সেম থাকবে। কি বললাম বুঝতে পেরেছিস? কিন্তু নন স্টয়চিওমেট্রিক মানে কি ডিফারেন্স হয়ে যাবে, মানে ধর অ্যাকচুয়ালি ধর Fe2O আছে কোনো একটা কম্পাউন্ড স্টাসিয়ে অ্যাকচুয়াল, কিন্তু নন স্টয়চিওমেট্রিক ত্রুটি হওয়ার ফলে ক্রিস্টালের যে ফর্মুলা সেটা পাল্টে যাবে, হয়তো হয়ে যাবে Fe1.8O। বুঝতে পারলাম? এটাকে বলা হচ্ছে নন স্টয়চিওমেট্রি, দেখাচ্ছি আমি, চিন্তা নেই, থাকলে বল। এবার দেখ এইগুলোকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে স্টয়চিওমেট্রি ডিফেক্টটাকে, ঠিক আছে? স্টয়চিওমেট্রি ডিফেক্টটাকে আবার কবে ভাগ করা হচ্ছে, একটা বিন্দু গঠিত, একটা হলো গিয়ে অন্তঃস্থান বেষ্টিত। বিন্দু মানে কি, যে ল্যাটিস পয়েন্ট থেকে সরে যাচ্ছে সেটাই আমরা এখন পড়বো। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম? এই যে এর দুখানা ভাগ সেটা আমরা এখন পড়বো, এটা টুকে নেওয়া আগে, তার আগে বুঝেছি এটা তাড়াতাড়ি টুকটা আমি বলছি, সেটা মুছে আমি উপরে করবো, ছবিটা আঁকবো তাড়াতাড়ি।
আর রোদ্র উঠেছে তাড়াতাড়ি কর দেরি করিস না ওটা বলবি হ্যাঁ বুঝবো একটা জিনিস বলার আছে সায়ন বলবে না অন্তঃস্থানিক ত্রুটি বা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বুঝছি হ্যাঁ শোন বুঝবো কি আমি দেখ আমরা কি করছি এখন পয়েন্ট ডিফেক্ট নিয়ে আমরা মেইনলি ডিসকাশন করব তাই তো এই যে পয়েন্ট ডিফেক্ট যেটা সেটা নিয়ে আলোচনা করব পয়েন্ট ডিফেক্টের কি স্টয়চিওমেট্রিক ডিফেক্ট কি ঠিক আছে বলি দেখ মুছে দিই আমি এটা তাহলে উপর জায়গাটা মুছে দিই শুধু এইটুখানি থাকুক ডিফেক্টটা ক্রিস্টাল ডিফেক্ট আমরা চলে আসছি মানে ক্রিস্টালের যে আদর্শ যে গঠন তার থেকে যেটা বিচ্যুতি হচ্ছে তাকেই বলা হচ্ছে ক্রিস্টাল ডিফেক্ট তো সেই পয়েন্ট ডিফেক্টের যে স্টয়চিওমেট্রিক ডিফেক্টে আলোচনা করছি লক্ষ্য করে দেখ জেনারেলি ক্যাটায়ন সাইজ গুলো অ্যানায়নের থেকে কি হয় ছোট হয় ক্যাটায়নটা কি হয় ছোট হয় অ্যানায়নটা বড় হয় তো একটা ক্রিস্টাল যখন থাকবে প্রথমে যদি আয়নিক ক্রিস্টালে ফার্স্টে ক্যাটায়ন তারপর অ্যানায়ন তারপর আবার ক্যাটায়ন তারপর অ্যানায়ন এরকম ভাবে থাকবে তো লক্ষ্য করে দেখ না বুঝলে আমাকে বলবি এটা হলো গিয়ে ধর ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন চারটে দিয়ে করলাম অসুবিধা নেই দেখিয়ে দেখ এটা হলো গিয়ে ব্ল্যাক যেটা আছে সেটা হলো গিয়ে তোর ক্যাটায়ন ছোট দেখা আর ব্লু যেটা আছে সেটা মানে ব্লু না সরি গ্রিন যেটা আছে সেটা হলো কি বল অ্যানায়ন কোনো অসুবিধা আছে কারোর একই না তো ক্যাটায়নটাকে ধরলাম যে তোর m প্লাস ক্যাটায়নটা আমি m n প্লাস করলাম অ্যানায়নটা কি করলাম x n মাইনাস করলাম কোনো অসুবিধা আছে এই তো এটা কি হবে এটা m n প্লাস একই না এখানে কে থাকবে m n প্লাস এখানে কে থাকবে m n প্লাস ক্যাটায়ন গুলোকে আমি লিখলাম আগে হ্যাঁ ক্যাটায়ন লিখে ফেললে আমি অসুবিধা নেই তো অ্যানায়ন গুলো কোথায় থাকবে xn মাইনাস এটা xn মাইনাস এটাও xn মাইনাস এটাও xn মাইনাস এটাও xn মাইনাস এখানেও xn মাইনাস xn মাইনাস xn মাইনাস জয়েন করে দিলাম এগুলো আস্তে আস্তে দেখ
আমি যে কোনো একটা দল দেখালাম এখানে তোকে, বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না, অসুবিধা নেই তো। এইগুলোকে বলা হয় কি বলা হয়, ল্যাটিস পয়েন্ট, যেখানে কি কণাগুলো থাকে বা ল্যাটিস বিন্দু বলা হয়। আর মাঝখানটা জায়গাটাকে বলা হয় ইন্টারস্টেশিয়াল স্পেস বা অন্তঃস্থানিক অঞ্চল বলা হয়, অন্তঃস্থানিক ফাঁকা অঞ্চল বলা হয় ইন্টারস্টেশিয়াল স্পেস। ঠিক আছে, যদি কোনো একটা, ভালো করে শোন, ক্রিস্টাল, আয়নিক ক্রিস্টাল থেকে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন কোথায় যায়, পাঁচটা ঘুরতে চলে যায় সমসংখ্যক, মানে ধর এও পালিয়ে গেল, ঠিক আছে, পাশাপাশি হতে পারে বা দূরে দূরেও হতে পারে, কিন্তু সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন কি নিরুদ্দিষ্ট হয়ে গেল, সেটা হয়তো ঘুরতে যেতে পারে বা পিকনিক করতে যেতে পারে বা দুঃখে কষ্টে দেশ ছেড়ে চলে যেতে পারে, তাই তো। এখানে দেশ না, কোথা থেকে ছেড়ে যাবে, ল্যাটিস পয়েন্ট ছেড়ে চলে যাবে। তার ফলে কি ক্রিস্টাল যেটা ছিল সেই ক্রিস্টালে একটা ডিফেক্ট তৈরি হলো, ত্রুটি তৈরি হলো। তো তাহলে এটা কি রকম ত্রুটি, দেখ একটা ভ্যাকেন্সি বা শূন্যতা জনিত ত্রুটি। কিন্তু এর ফলে যে ক্যাটায়ন বা অ্যানায়ন মোট অনুপাত কিন্তু চেঞ্জ হলো না, যে কটা ক্যাটায়ন গেল সে কটা অ্যানায়ন চলে গেল। তো তাদের কি ফর্মুলা কোনো রকম চেঞ্জ হবে, হবে না। এইরকম ত্রুটিটাকে বলা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট বা শূন্যতা জনিত কেমন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। এইটা বিজ্ঞানী স্কট কি প্রথম দিকে প্রদর্শন করে, যেটাকে বলে স্কটকি ডিফেক্টে বলা হয়। একে বলা হচ্ছে স্কটকি ডিফেক্ট, এরপরে ফ্রেন্কেল ডিফেক্ট করব। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না, তাহলে স্কটকি ডিফেক্ট বা কি বলতে পারি যে ভ্যাকেন্ট শূন্যতা জনিত স্টয়চিওমেট্রিক ত্রুটি। কেমন না, তো যখন কোন একটি ক্রিস্টাল, তাই তো ল্যাটিস বিন্দু থেকে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন কি হচ্ছে, নিরুদ্দেশ্য হয়ে যায়, তার ফলে যে ক্রিস্টালের ত্রুটি তৈরি হয় তাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে স্কটকি ডিফেক্ট। বোঝা গেল, করে ফেল, ছবিটা এঁকে ফেল। স্কটকি দন্তে শয় কয়েক টয় হসন্ত কয় পরিষ্কার, এই যে স্কটকি ত্রুটি, স্কটকি ত্রুটি, হ্যাঁ। SCHOTKKY, মানে সরি TTKY, স্কটকি ডিফেক্ট। কতগুলো জিনিস বলবে এখান থেকে এই ডিফেক্টের, তাহলে বুঝতে পারলি স্কটকি ডিফেক্টটা কি। স্কটকি ডিফেক্ট তাহলে টাইপ অফ কি, স্টয়চিওমেট্রিক ভ্যাকেন্সি ডিফেক্ট, তাই তো। অসুবিধা আছে বল, থাকলে বল। এর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমি বলছি তার আগে। সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন কি হয়, তার ল্যাটিস পয়েন্ট ছেড়ে পালিয়ে যায়, তার ফলে ক্রিস্টালীয় ত্রুটির সৃষ্টি থেকে স্কটকি ডিফেক্ট বলবো। সৌম্যদীপ বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। বলবে এবার, তাই এখান থেকে তোরা কি শিখলি? এক নম্বর বলবো, এখান থেকে কি কি শিখলাম পয়েন্ট গুলো। এক নম্বর যেটা দেখলাম, ভালো করে দেখ, ওই তড়িৎ প্রশমতা বজায় থাকলো কি থাকলো না, ক্যাটায়ন এবং অ্যানায়ন যা প্লাস দিল তাই মাইনাস গেল, আধানের কোন রকম চার্জ ডিফারেন্স হলো, তড়িৎ প্রশমতা কি হয়, বজায় থাকে। এক নম্বর। দু নম্বর, স্টয়চিওমেট্রি একই থাকে, যে কটা ক্যাটায়ন গেছে সে কটা অ্যানায়ন গেছে, মানে ক্যাটায়ন বা অ্যানায়ন সংখ্যা তো তারতম্য ঘটে না, তারতম্য না ঘটলে স্টয়চিওমেট্রি কোনো পার্থক্য হবে না। এক নম্বর স্টয়চিওমেট্রি অপরিবর্তিত থাকে। দু নম্বর তড়িৎ প্রশমতা বজায় থাকে, তাই তো। তড়িৎ কি বললাম বল, প্রশমতা, রাইট, বা ইলেকট্রিক্যালি নিউট্রালিটি, তড়িৎ প্রশমতা বজায় থাকে। দু নম্বর কি বললি বল, স্টয়চিওমেট্রি, এটা আছে তাই তো, স্টয়চিওমেট্রি কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ কি না। আর তিন নম্বরের দিকে দেখা, বলতো ঘনত্ব এক থেকে না ঘনত্ব পাল্টে
ভর কমে গেলে ঘনত্ব কি হবে? কমে যাবে তো। ঘনত্ব কি হবে? হ্রাস পায়। তাই তো সবসময় তাহলে মনে রাখবি যখনই তোর এই যে স্পটকেট ইফেক্ট হচ্ছে তার স্টয়কিওমেট্রি চেঞ্জ হচ্ছে না, কিন্তু যেহেতু কণার সংখ্যা কমে যাচ্ছে তাহলে ঘনত্ব কি হবে? ভর কমছে তো, তাহলে ঘনত্ব কি হবে? হ্রাস পায়। তাহলে আলটিমেটলি ঘনত্ব হ্রাস পায়। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম? অসুবিধা নেই তো কোনো? আর লাস্ট যে হচ্ছে 4 নম্বর কাদের ক্ষেত্রে ঘটে? মনে রাখবি যাদের কোঅর্ডিনেশন নাম্বার হাই, 1 নম্বর। এছাড়াও যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজ মোটামুটি সেম। তাদের কি বললাম? ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজ মেইনলি খাদ ধাতু হ্যালাইড গুলো। ঠিক আছে, কারা প্রদর্শন করে? যাদের মনে রাখবি ক্যাটায়ন এন্ড কি বললাম অ্যানায়নের আকার বা সাইজ প্রায় সমান, ঠিক আছে, তারা কিন্তু প্রদর্শন করে। যেমন কি বললাম বল? খাদ ধাতুর হ্যালাইড। যেমন কি বললাম বল? খাদ ধাতুর হ্যালাইড। মনে থাকবে? এটা প্রদর্শন করে। বোঝা গেল কি বোঝা গেল না? শিওর বুঝতে পারি কটকে টুপিক নিয়ে কোনো অসুবিধা নেই কারণ? এটাই তাহলে আমি ফ্র্যাঙ্কেল লিখতে যাবো। এটা হয়ে গেল। হ্যাঁ, এবারে শুয়ে পড়ো তোরে। অনেকদিন ক্লাসই করে না তো। হ্যাঁ জানি আমি। মাঝে মাঝে তোর ইয়ে করে, তোর ওই ক্লাস করতে পারে না। দাদা তোমার সিগন্যাল ডাউন হয়ে গেছে পুরো। আমার ও ও, হবে হবে দাদা, চার্জ নেই মনে হয়, দেখি ফোনে। ফোনে দাঁড়া না, এক মিনিট, ধর নেট ধর এক প্রবলেম মিনিট। হচ্ছে। নেট প্রবলেম না, চার্জ নেই, নেট তো ঠিকই আছে, দেখি। না, তোমার পুরো লাল হয়ে গেছে সিগন্যাল এখানে। নেট প্রবলেম হচ্ছে আমার? হ্যাঁ, পুরো লাল হয়ে গেছে এখানে। দেখতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার, লাস্ট পয়েন্টটা লিখতে পারছি না। এখানে এখানে হ্যাঁ, আপনার কথাও কেটে কেটে যাচ্ছে। ধর দেখি, এক মিনিট ধর দেখি। দেখি তো, একে তো গিয়ে বলতে হবে এই কি দিচ্ছিস তুই। ও বুঝতে পারলাম, না হওয়ার কারণ আছে রে। হয়তো ওয়াইফাই অন না করে ক্লাস করাচ্ছি। আমি ওয়াইফাই কানেক্ট না করে আমি ইয়েতে কানেক্ট করে ক্লাস করাচ্ছি মোবাইল ডেটাতে। কি এবার দেখ ঠিক আছে? অবস্থা! এবার ঠিক আছে? দাঁড়ান স্যার, হয়তো একটু টাইম লাগবে। না, এখনো ঝিরঝির করছে, একটু দাঁড়ান, হয়তো ঠিক হয়ে যাবে। তখন মোবাইল ডেটা দিয়ে ক্লাস করালাম, ভাবতে হবে। ধর দেখে দিচ্ছি আমি।